দেবের কাণ্ড দেখে অবাক হলো পার্বতী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পার্বতীর তো শোয়ার জায়গার অভাব। পার্বতী কোথায় শোবে কিছুই বুঝে উঠতে পারছিল না, সেই জন্যই চলে গেছিল সাইডে। আর শহুরে বাবুর ঘর মানে দেবের ঘর যেটা ছিল তার পাশে তো শোবে না ঠিক করেছে, কিন্তু দেব যে নিজের ঘরে নেই সেটা জানতো না পার্বতী। এরপর যেই ঘরের সামনে মেঝেতে গিয়ে শুয়ে পড়ে সেই ঘরেই রয়েছে দেব আর পারো। এরপরে দেব আর পারো কথা বলতে শুরু করে, আর অন্যদিকে মেঝেতেই শুয়ে পড়েছে পার্বতী। তার মধ্যেই পারো বলে, জানো তো দেব, তোমার সাথে এই যে সংসার করতে শুরু করেছি আমার যে কি ভালো লাগছে, তোমাকে কি করে বোঝাবো। দেব তখন বলে, সত্যি তো, আমিও তো ভাবছিলাম কবে কবে আবারও সব ঠিক হয়ে যাবে। জানিস, আমি না খুব লাকি যে তোর মতন একজনকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। তোর জন্য আমি কি এনেছি দেখ, এই শালটা আমি শুধুমাত্র তোর জন্য এনেছি। এটা যখনই গায়ে জড়াবি মনে হবে আমি যেন তোকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। আর এটা শোনার পরেই পারো বলে, বাহ, তুমি তো খুব সুন্দর কথা বললে। দেব বলে, কেন, আমি কি কথা বলতে পারি না নাকি? পারো বলে, না না, আমি কি সে কথা বলেছি নাকি? সত্যি আজকাল না তুমি বড্ড বেশি খুঁত ধরো, কেন কি জানি। এরপরেই দেব তখন বলে, দেখ, যা হবে ভালোই হবে। আর সব থেকে বড় কথা, আমি আর তুই যদি এক হয়ে থাকি তাহলে আমাদের মধ্যে কোনোদিনও কেউ ভাঙন ধরানোর চেষ্টা করতেই পারবে না। তুই আমাকে একটা কথা দে পারো, যে তুই আমাকে কখনো ভুল বুঝবি না, তুই আমার সাথে থাকবি। আর তখনই পারো বলে, এটা তুমি কি বলছো দেব? তোমাকে শুধু শুধু ভুল বুঝতে যাবই বা কেন? আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে সম্মানও করি, তাই তোমাকে আমি কোনোভাবে ভুল বুঝতে পারবো না। এর মধ্যে ঘুমিয়েও তো পড়েছিল পার্বতী হঠাৎ করে হাঁচি দিতে থাকে। পারো তখন বলে, মনে হলো কেউ একজন আছে পাশে, তাই না? একবার দেখে আসবে? পারো তখন বলে, কি হলো? দেব বলে, হ্যাঁ যাচ্ছি। এরপর দরজা খুলে এদিক ওদিক দেখতে থাকে, কাউকেই দেখে না, কিন্তু নিচে যখন তাকায় তখন দেখে কেউ একজন শুয়ে আছে। আসলে পার্বতী কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। তারপরে হঠাৎ করে পার্বতী ঘুম ভেঙে গিয়ে দেখে শহুরে বাবু দাঁড়িয়ে আছে আর বলে, শহুরে বাবু আপনি? দেব বলে, আবার আবার তুমি আমার পেছন পেছন ঘুরছো? তোমাকে তো আমি বারণ করেছি, তুমি কি তাও আমার কথা শুনবে না বলে ঠিক করেছো? কেন বলো তো, কিসের জন্য তুমি এখানে এসে শুয়েছো কেন? এরপরেই পার্বতী বলে, আসলে শহুরে বাবু, আমি তো ভেবেছিলাম আপনি আর বোন আপনার ঘরে আছেন। আপনারা যে এই ঘরে আছেন সেটা তো জানি না। আসলে সব ঘরেই সব লোক শুয়ে রয়েছে, তাই আমি আর কোথাও জায়গা না পেয়ে এখানে এসে শুয়েছি। তখনই পার্বতীকে আর কিছু বলতে চায় না দেব, আর এর মধ্যেই চলে এসেছে পারো আর বলে, এ কি পার্বতী দিদি, তুমি এইরকম নিচে শুয়েছো কেন? হে ভগবান, এরকম ভাবে কেউ নিচে শোয়ে নাকি? তখনই পার্বতী বলে, আসলে বোন, সব ঘরেই তো লোকজন রয়েছে, তাই আমি নিচেই শুয়েছিলাম, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে এই আর কি। এরপরেই পারো বলে, একটু না গো, অনেকটাই ঠান্ডা লেগেছে তোমার। তোমার অবস্থা তো ভীষণই খারাপ, তুমি এবারে জ্বরে পড়বে দেখো। দাঁড়াও, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। এই বলে সেই শালটা নিয়ে এসে, যেটা কিনা পারোকে দিয়েছিল দেব, সেই শালটা নিয়ে এসে পরিয়ে দেয় পার্বতী দিদির গায়ে আর বলে, তুমি এই শালটা পরে থাকো, দেখবে তোমার আর কষ্ট হবে না। তার মধ্যেই দেব রেগে যায় আর বলে, এটা তুই কি করলি পারো? এই শালটা তো আমি তোর জন্য এনেছিলাম, তাহলে তুই এই কাজটা করলি কেন বল? হ্যাঁ, কেন করলি? পারো তখন বলে, একটা মানুষ কষ্ট পাচ্ছে, তাকে একটা শাল দিয়েছি, তো তাতে কি হয়েছে? আমি তো বুঝতে পারছি না যে আমি কি এমন অন্যায় করে ফেলেছি। তখনই দেব বলে, অন্যায় করেছিস তো, আমি তো তোকে এই উপহারটা দিয়েছিলাম, তাহলে তুই ওটা দিয়ে দিলি কেন? আমার সেটাই বক্তব্য, আর কোনো বক্তব্য নেই। পারো তখন বলে, ভালো হয়েছে, কিন্তু তুমি যে পার্বতী দিদির সাথে কেন এত খারাপ ব্যবহার করো আমি বুঝতে পারি না। বাড়ির সবার সাথে তো খুবই ভালো ব্যবহার করতে থাকো, তাহলে পার্বতী দিদি কি অন্যায় করেছে যে পার্বতী দিদির সাথে তুমি এত খারাপ ব্যবহার করো? তখনই দেব বলে, খারাপ ব্যবহার করেছে আমি কি একবারও বলেছি? আর শোন, আমাকে না এই সমস্ত কথা বলতে আসিস না, আমার একদমই ভালো লাগছে না। দেবের এই ব্যবহার দেখে পারো নিজেই চমকে গেছে। অন্যদিকে দেখা যায় পরের দিন সকাল হতেই জ্বরে কাঁপতে থাকে পার্বতী, কিন্তু পার্বতী এবারে শুয়েছে সেই ছাদে। তখনই চলে গেছে জেঠিমণি আর বলে, এ কি, এখানে কে শুয়ে রয়েছে? আরে পার্বতী, তুই এখানে কোথা থেকে এলি? তুই তো স্টোর রুমে ঘুমাস। পার্বতী বলে, আসলে সব ঘরেই তো লোকজন ছিল, কোনো ঘরেই সেরকম জায়গা পাইনি, তাই এখানে এসে শুয়েছিলাম। জেঠি বলে, তোর তো ভীষণই শরীর খারাপ রে, এবারে কি হবে বলতো, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আর তখন সুন্দর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে আর মেহার হাজবেন্ডের জন্য খাবারও পড়ে দেয় টিফিন কিনতে। অন্যদিকে দেখা যায় যে
সবাই মিলে টেবিলে বসে পড়েছে খেতে, কিন্তু এখনো পার্বতীকে দেখতে পাচ্ছে না পূর্বা। আর বলে অন্যদিন তো পার্বতী আরো সকালে ওঠে, আজ কি হলো যে পার্বতী এখানে নেই? তখনই মেহা এসে বলে, আসলে শুনলাম পার্বতীর নাকি খুবই শরীর খারাপ, প্রচন্ড জ্বর এসেছে আর অবস্থা ভীষণই খারাপ। তখনই জেঠি এসে বলে, পূর্বা তোর কাছে সেই থার্মোমিটারটা ছিল না, দে তো। আর অন্যদিকে দেখা যায় যে দেব আর পারোও চলে গেছে। পারো তখন বলে, ইস পার্বতী দিদি, তোমার শরীরের অবস্থা কতটা খারাপ, দেখেই খারাপ লাগছে। কাল তোমাকে বারবার করে বললাম মেঝেতে শুয়ো না, সেই তুমি মেঝেতে শুয়েছো, আর দেখো কিরকম ভাবে ঠান্ডা লাগিয়েছো। এবারে কি হবে? কষ্টটা কে পাবে? তুমি তো পাবে। তখনই পার্বতী বলে, আমার যে একদমই কষ্ট হচ্ছে না বোন, আমি একদম ঠিক আছি। পারো তখন বলে, মোটেই না, তুমি কিভাবে ঠিক থাকতে পারো? তোমার তো কষ্ট হচ্ছে, আর সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। এর মধ্যেই পারো তখন বলে, দেব ডাক্তারকে ফোন করো না। তখনই দেব বলে, হ্যাঁ করছি। এরপর দেবের বাবা বলে, আমি করছি। দেব মনে মনে বলে, সত্যি কি কালকে আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম পার্বতীর সাথে? কেন যে মনের ভেতরে এত খচমচো হচ্ছে বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন যেটা হয়েছে সেটা খুব একটা ঠিক হয়নি, এটা করাটা একদমই উচিত হয়নি আমার। কেন যে আমি রিয়াক্ট করে ফেলি। তখনই পার্বতীকে দেখে খুব কষ্ট পায় পারো, আর বলে, পার্বতী দিদির এই শরীর খারাপ দেখে না আমার নিজেই খুব কষ্ট হচ্ছে। এর মধ্যেই চলে এসেছে থার্মোমিটার দিয়ে চেক করা হয়, আর দেখা হয় 104 জ্বর রয়েছে। আর এটা দেখার পরেই পারো বলে, সাংঘাতিক জ্বর তো, এক্ষুনি ভালো করে মাথা ধোয়াতে হবে, আর কোনো উপায় নেই, তাড়াতাড়ি করে জল নিয়ে আসতে হবে। তখনও একই কথা বলে যাচ্ছে পার্বতী, যে আমি ঠিক আছি, আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোমাদের, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে ভাবছো। এর মধ্যেই তখনই বারবার করে পারো বলে, শোনো পার্বতী দিদি, তোমার শরীরটা যে কতটা খারাপ সেটা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, তুমি আর একটা কথাও বলবে না, তুমি এখানে শুয়ে রেস্ট নাও। এরপর মামার দেওয়া কথাটা মনে পড়ে যায় দেবের, আর বলেছিল মামা, পার্বতীকে তুমি দেখে রেখো, পার্বতীর ভরসা তুমি। আর সেটা শোনার পরে যেন আরো বেশি করে কানে বাজতে থাকে দেবের। দেব মনে মনে বলে, কি যে হলো সত্যি বুঝতে পারছি না, এটা একদমই ঠিক হলো না। পার্বতী তখন বলে, শোনো, তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হইও না, আমি ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। তখনই পারো বলে, তোমার জন্য আমি এক কাজ করি, গ্লুকোজ টাইপের কিছু বানিয়ে টানিয়ে নিয়ে আসি, না হলে যে তোমার শরীরের অবস্থা আরো ভেঙে যাচ্ছে। তখন পূর্বা মনে মনে বলে, সব কিছু ঠিক ছিল, এই মেয়েটার জন্য সব গন্ডগোল হয়ে গেল। দেব আর পারোর আজকে ধুলোপায় ওই বাড়িতে যাওয়ার কথা, এই মেয়েটার জন্য মনে হচ্ছে সেটাও পণ্ড হয়ে যাবে। সব ব্যাপারে এই মেয়েটা নাক না গলালে যেন হয়ই না। সুন্দর তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। আর এরপরে যখন জিজ্ঞেস করা হয়, তুই তো স্টোর রুমে থাকতিস, তুই ওরকম ভাবে ছাদে গেলি কেন? তখন সুন্দর মনে মনে বলে, এই রে, এবার কি বলবে কে জানে। পার্বতী বলে, এমনিই গেছিলাম যে ওখানে শোবো, কিন্তু এরকম শরীর খারাপ হবে সেটা ভাবতেই পারিনি।